BBA BBS first year Principles of Accounting চ্যাপ্টার দি অ্যাকাউন্টিং প্রসেসের অন্তর্ভুক্ত জার্নাল এন্ট্রিজ থেকে লাইভ ক্লাস 1 নাম্বার। আজকের এই ক্লাস দেখার আগে পূর্ব শর্ত হচ্ছে সম্পূর্ণ বইয়ের বেসিকের জন্য আমি গুরুত্বপূর্ণ 2টা ক্লাস নিয়েছি এর আগে। ওই 2টি ক্লাস ভালোভাবে দেখে তারপরে যদি তোমরা সম্পূর্ণ বইয়ের যে কোনো চ্যাপ্টারের ক্লাস দেখো অথবা অঙ্কের সমাধান বুঝতে চাও তখন খুব সহজে বুঝতে পারবে। তো পূর্ব শর্ত হচ্ছে আগের 2টা ক্লাস মনোযোগ দিয়ে দেখে নেবেন। এখন এই যে চ্যাপ্টার দি অ্যাকাউন্টিং প্রসেস, এইটার মধ্য থেকে যে প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় আসে বেশ কিছু প্রশ্ন জার্নাল এন্ট্রিজ থাকতে পারে, ট্রায়াল ব্যালেন্স, লেডজার, অ্যাকাউন্টিং ইকুয়েশন, রেকটিফাই জার্নাল, ইকুয়েশন অ্যান্ড ইনকাম স্টেটমেন্ট পার্ট বি ম্যাথ। এই যে আমি এখানে বললাম জার্নাল এন্ট্রিজ, ট্রায়াল ব্যালেন্স, লেডজার, অ্যাকাউন্টিং ইকুয়েশন, রেকটিফাই জার্নাল, ইকুয়েশন অ্যান্ড ইনকাম স্টেটমেন্ট পার্ট বি ম্যাথ, এইটা থেকে তোমাদের পরীক্ষায় কত মার্কস থাকতে পারে এটা নিয়ে একটু আলোচনা করি, তারপরে আমি অঙ্কের সমাধানগুলো বুঝাই। এই যে জার্নাল, এইটা থেকে তোমাদের পরীক্ষায় কমপক্ষে 4 মার্কস থাকতে পারে। ট্রায়াল ব্যালেন্স এটা 4 মার্কসের থাকতে পারে। আর শুধুমাত্র আমি এই জায়গায় লেডজার লিখেছি, আসলে এমন একটা অঙ্ক থাকে যে অঙ্কের মধ্যে জাবেদা দাখিলা নির্ণয় করার জন্য বলা হয়, জাবেদা দাখিলা থেকে লেডজার বা খতিয়ান নির্ণয় করার জন্য বলা হয়, খতিয়ান থেকে আবার ট্রায়াল ব্যালেন্স অথবা রেওয়ামিল নির্ণয় করার জন্য বলা হয়। এই ধরনের অঙ্ক প্রতি বছর থাকে, তখন এটা 10 মার্কসের জন্য। অ্যাকাউন্টিং ইকুয়েশন, এই যে অঙ্কটা, এটা তো আমি বলবো 100%ই পরীক্ষায় থাকে 10 মার্কসের জন্য। রেকটিফাই জার্নাল 4 মার্কসের জন্য। এই যে একটা হলো হিসাব সমীকরণ বা ইকুয়েশন, ইনকাম স্টেটমেন্ট অথবা আয় বিবরণী, ওই 2টার মধ্য থেকে যে কোনো একটা ম্যাথ পার্ট বিতে 4 মার্কসের হয়ে থাকে। তাহলে এখানে টোটাল কত মার্কস হলো? তো এখানে 4 এবং 4 8, তারপর 8 এবং 4 12, 16, 16 এবং 20, তাহলে টোটাল হচ্ছে 36। এই মার্কসটা পরীক্ষায় কমন পাওয়ার জন্য, সব কিছু তো আর নাও থাকতে পারে, ধরে নিলাম আমি কমপক্ষে 30 মার্কস এই চ্যাপ্টার থেকে থাকবে, ধরে নাও 25 থেকে 30 অবশ্যই থাকবে। এটার জন্য টোটাল 21টা অঙ্কের সমাধান করতে হবে। 21টা অঙ্কের সমাধান প্রত্যেকটা থেকে আলাদা আলাদাভাবে। তো ওই জন্য আমি অঙ্কগুলো এখানে তুলে নিয়েছি, যেগুলো ধারাবাহিক লাইভ ক্লাসের মধ্যে তোমাদেরকে বোঝাবো। এই অঙ্কগুলোর মধ্যে জার্নাল আছে, ট্রায়াল ব্যালেন্স আছে, লেডজার আছে, অ্যাকাউন্টিং ইকুয়েশন আছে, রেকটিফাই জার্নাল আছে, ইকুয়েশন অ্যান্ড ইনকাম স্টেটমেন্ট পার্ট বি এর জন্য আছে। ধারাবাহিক ক্লাসগুলোর মধ্যে আমি এগুলা বোঝাবো। তো ওই ধারাবাহিকতায় একটা বিষয় তোমরা বোঝার চেষ্টা করো। এই মুহূর্তে যদি আমি প্রথমে জার্নাল না বুঝিয়ে লেডজার থেকে শুরু করি তাহলে ধারাবাহিকতা নষ্ট হবে। সব কিছুর একটা ধারাবাহিকতা আছে। আগে যদি জার্নালের ক্লাসগুলো শেষ করি, তারপর তোমাদের কাছে ট্রায়াল ব্যালেন্সও সহজ মনে হবে, লেডজার সহজ মনে হবে, অ্যাকাউন্টিং ইকুয়েশন আরও সহজ মনে হবে, রেকটিফাই জার্নাল আরও সহজ মনে হবে। ওই ধারাবাহিকতায় আমি সম্পূর্ণ বইয়ের ক্লাস সাজিয়ে রেখেছি। আর যেহেতু এটা বিবিএ বিবিএস ফার্স্ট ইয়ার, অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট, ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট, ফিনান্স, মার্কেটিং, বিবিএস সবার জন্য আমি ক্লাসগুলো নিচ্ছি। তো ওইভাবে আমার ক্লাসগুলো সাজানো, আর সম্পূর্ণ বইয়ের সকল নিয়মের অঙ্ক আমার এই কোর্সের মধ্যে আছে। তাহলে আমি শুরু করছি।
এক নম্বর অঙ্কটার সমাধান একটু সহজ থেকে যাচ্ছে। আমার ইচ্ছা আমি আজকের ক্লাসে 3টা অঙ্কের সমাধান বোঝাবো তোমাদের ব্যাখ্যা করে। এই হচ্ছে একটা, এই হলো আরেকটা, তারপর এই আরেকটা অঙ্ক। তো এই 3টা অঙ্কের সমাধান বোঝাবো। তারপর পরবর্তী ক্লাসে আরও ইম্পর্টেন্ট দেখে ধারাবাহিক অঙ্কগুলো এক এক করে আসবে। এই যে দেখো, ইম্পর্টেন্ট মানে সহজ থেকে কঠিনের দিকে যাব। তো ওই ধারাবাহিকতায় তোমাদের কাছে একেবারে সহজ মনে হবে। আচ্ছা, তাহলে 1 নম্বর অঙ্কটা এই জায়গায় আছে, দি ফলোয়িং ট্রানজ্যাকশনস আর অবটেইন ফ্রম দ্য বুকস অফ সাগর সৈকত ফর দি মান্থ অফ ডিসেম্বর 2020। 2020 সালে সাগর সৈকতের বই থেকে নিচের লেনদেনগুলো দেওয়া হয়েছে। গত 2টা ক্লাসে কি বলেছিলাম, সকল অঙ্কের মালিক নিজেকে ধরে নেবেন। এই যে এখানে আছে সাগর সৈকত, এখন আমি যদি অঙ্কের সমাধান করি তাহলে আমি নিজেকে ওই ব্যবসায়ের মালিক ধরে নিব। ধরে নিলাম যে আমি সাগর সৈকত, এবং এই যে জাবেদা দাখিলাগুলো নির্ণয় করব সবসময় নগদ নিয়ে চিন্তা করব। আগের ক্লাসে কি বলা হয়েছিল, যারা আগের ক্লাস দেখেছেন তারাই পারবেন। নগদ নিয়ে চিন্তা করব। যদি নগদ আসে, ব্যবসায়ের মধ্যে নগদ আসলে নগদান ডেবিট, নগদ চলে গেলে নগদান ক্রেডিট, যার মাধ্যমে অথবা যাহার মাধ্যমে নগদ আসবে অথবা যাবে তখন সেটা নগদের বিপরীত। কোনো সম্পদ ক্রয় করলে সম্পদের নাম ডেবিট করতে হবে। এই নিয়মগুলোই তো ছিল। তাহলে দেখো, হি ইনভেস্টেড, তিনি ইনভেস্টেডের বাংলা অর্থ বিনিয়োগ করা। ক্যাশ, ক্যাশের বাংলা অর্থ নগদ। তিনি বিনিয়োগ করেছেন নগদ 2,50,000, ফার্নিচার 30,000, ইকুইপমেন্ট 50,000 ইনটু দ্য বিজনেস। 1 তারিখে তিনি বিনিয়োগ করেছেন ব্যবসায়ের মধ্যে, মানে ব্যবসা শুরু করেছেন। নগদ লেগেছে 2,50,000 টাকা, আসবাবপত্র 30,000 টাকা, যন্ত্রপাতি 50,000 টাকা। আমার কথা হলো, ব্যবসায়ের মধ্যে যদি নগদ আসে তখন আমরা নগদান ডেবিট করেছি, ওকে। ব্যবসায়ের মধ্যে যাই আসুক না কেন ওইটাই ডেবিট। এক কথায় জেনে নাও, ব্যবসায়ের মধ্যে যদি ফার্নিচার আনা হয় ফার্নিচার ডেবিট, ইকুইপমেন্ট আনা হলে ইকুইপমেন্ট ডেবিট, নগদ আনা হয়েছে নগদান ডেবিট। এই যে ক্যাশ, ফার্নিচার, ইকুইপমেন্ট, এই তিনটা দিয়ে ব্যবসা শুরু করা হয়েছে। তাহলে 3টা দিয়ে যেহেতু ব্যবসা শুরু করা হয়েছে, তো এটার নামটা কি আমরা দিই? ক্যাপিটাল। যতগুলো এসেছে সবগুলো ডেবিট। যেমন ক্যাশ ডেবিট 2,50,000, ফার্নিচার ডেবিট 30,000, ইকুইপমেন্ট ডেবিট 50,000, তিনটাই কিন্তু মূলধন হিসাবে এসেছে। 3টা টাকা যোগ করে ক্যাপিটালটা ক্রেডিট যদি আমি লিখি, এই যে দেখো তো বুঝতে পারো কিনা। 1 তারিখ ক্যাশ ডেবিট 2,50,000, ফার্নিচার ডেবিট 30,000, ইকুইপমেন্ট ডেবিট 50,000, 3টা যোগ করে এগুলো মূলধন হিসাবে এসেছে ক্যাপিটাল ক্রেডিট 3,30,000। এখন তোমাদের প্রশ্ন করতেছি যে এটা বুঝতে পেরেছো কিনা, আমাকে একটু কমেন্টে হানা জানাও। সবাই কমেন্ট করবেন, লাইভে ক্লাসগুলো করার চেষ্টা করবেন। ক্লাসটা শেষ হওয়ার পরে তোমাদের প্রাইভেট গ্রুপে এবং গুগল ড্রাইভে তোমাদের ক্লাসগুলো দিয়ে দেওয়া হবে, যাতে দেখতে সুবিধা হয়। ক্লাসটা আমি রেকর্ড করে রাখতেছি, পরবর্তীতে রেকর্ডেড ক্লাসটা দিয়ে দেওয়া হবে। 2 তারিখ রিসিভড, রিসিভডের বাংলা অর্থ হচ্ছে প্রাপ্তি। রিসিভড ক্যাশ টাকা 1,50,000 প্রোভাইডিং সার্ভিস, প্রোভাইডিংয়ের বাংলা অর্থ প্রদান। অনেক শিক্ষার্থীরা আমার নাম্বারে কল দিয়ে, হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিয়ে বলেন, প্রথম কথাটাই এটা থাকে যে আমি তো ইংরেজির বাংলা অর্থটা বুঝি না, আমি কি পারবো? তো এই কথাটা তারা বেশি বলেন যাদের ব্যাকগ্রাউন্ড সায়েন্স আর্টস, যারা কমার্সের তারাও বলেন। তো এই সহজ ইংরেজির বাংলা অর্থ কেন বুঝবেন না? আগের 2টা ক্লাসে তো খুব সহজেই বুঝিয়ে দিয়েছি। ক্লাসের সাথে সাথে এগুলো মনে থাকার কথা। প্রোভাইডিং মানে প্রদান, সার্ভিস মানে সেবা। তো সেবা প্রদান করে ক্যাশ রিসিভড মানে নগদ প্রাপ্তি। নগদ প্রাপ্তি 1,50,000 টাকা। অনেকের কাছে সহজ মনে হবে, সবার জন্য এক না। আমার কথা হলো, আমি ধরে নিলাম যে তোমরা কেউ কিছুই জানো না, ওইভাবে কিন্তু আমি প্রত্যেকটা বিষয় আলোচনা করব। আরেকজন শিক্ষার্থী মোহাম্মদ শরীফুল ইসলাম মিনহাজ কমেন্ট করেছেন ইকুইপমেন্ট, ইকুইপমেন্ট মানে যন্ত্রপাতি, ইকুইপমেন্টের অর্থ হলো যন্ত্রপাতি। সেবা প্রদান করে 1,50,000 টাকা প্রাপ্তি।
এখন চিন্তা করো ব্যবসায় নগদ এসেছে না চলে গেছে। আগের ক্লাস যারা দেখেছো ভালোভাবে, ওই জন্য বেসিক বিষয়গুলো আগের দুইটা ক্লাসে রেখেছিলাম। তো নগদ এসেছে ক্যাশ ডেবিট। তো নগদ এসেছে কিসের মাধ্যমে? সেবা প্রদান করে। ওই আলোচনাটা আমি আবার করে নিচ্ছি যে ব্যবসা প্রতিষ্ঠান দুই ধরনের, একটা হলো উৎপাদনমূলক, আরেকটা হলো সেবামূলক। উৎপাদনমূলক প্রতিষ্ঠান যেগুলো আমরা হাট বাজারে দেখি, ক্রয় বিক্রয় করে টাকা উপার্জন করে, আবার সেবামূলক প্রতিষ্ঠান যেগুলো সেবা প্রদান করে টাকা উপার্জন করে। উৎপাদনমূলক প্রতিষ্ঠান যেমন মুদির দোকান, এগুলা উৎপাদনমূলক প্রতিষ্ঠান। আর সেবামূলক প্রতিষ্ঠানের উদাহরণ দিতে পারো লন্ড্রি সার্ভিস, লন্ড্রি সার্ভিস অথবা আরও বিভিন্ন ধরনের সেবামূলক প্রতিষ্ঠান আছে যেগুলো কোনো কিছু ক্রয় বিক্রয় করে না, শুধুমাত্র সেবা প্রদান করে। একজন উকিল ওকালতি করে টাকা উপার্জন করেন, এর মানে হলো সেবা প্রদান করে টাকা উপার্জন করেন। একজন ডাক্তার রোগী দেখে টাকা উপার্জন করেন, এর মানে হলো সেবা প্রদান করে টাকা উপার্জন করেন। তো এই যে প্রোভাইডিং সার্ভিস মানে সেবা প্রদান, তো সেবা যে প্রদান করা হলো এর মানে হলো সেবা প্রদান করে নগদ এসেছে। একটা কথা মনে রেখো, যে কোনো আয় ক্রেডিট মানে সব সময় যে কোনো আয় ক্রেডিট, যে কোনো ব্যয় ডেবিট, এই যে সেবা প্রদান, এটা কিন্তু আয়ের মধ্যে পড়বে। তো উদাহরণটা আমি কেন দিলাম? আমি উদাহরণটা এই কারণে দিয়েছি, উৎপাদনমূলক প্রতিষ্ঠান সেলস বা বিক্রয় করে টাকা উপার্জন করে, সেবামূলক প্রতিষ্ঠান সেবা প্রদান করে টাকা উপার্জন করে। তাহলে উৎপাদনমূলক প্রতিষ্ঠানের জন্য আয়ের নাম হলো সেলস। উৎপাদনমূলক প্রতিষ্ঠানের জন্য আয়ের নামটা কি, এটা খুব ভালো করে বুঝো, পরবর্তীতে কাজে লাগবে। সেলস। আর সেবামূলক প্রতিষ্ঠান যেটা, সেবামূলক প্রতিষ্ঠান এটা আয়ের মাধ্যম হলো সার্ভিস রেভিনিউ। যখনই দেখবেন যে কোনো সেবামূলক প্রতিষ্ঠান সেবা প্রদান করে টাকা উপার্জন করেছে, আর কোনো কথা নেই, সাথে সাথে সার্ভিস রেভিনিউ ক্রেডিট। আর যদি বিক্রয় করে টাকা উপার্জন হয়, সাথে সাথে সেলস ক্রেডিট, অর্থাৎ যে কোনো আয় ক্রেডিট। তাহলে সার্ভিস রেভিনিউ ক্রেডিট হবে আর নগদ পেয়েছো ক্যাশটা ডেবিট হবে। আমি বোঝাতে পেরেছি কিনা একটু কমেন্ট করে জানাও। ক্যাশ ডেবিট, তারপর সার্ভিস রেভিনিউ ক্রেডিট, এই তো টাকাটা লিখে দিলাম। 10 তারিখ, পারচেজ অফিস সাপ্লাইজ ফর ক্যাশ টাকা 20,000 অ্যান্ড অন অ্যাকাউন্ট টাকা 15,000। অফিস সাপ্লাইজ ক্রয় করা হয়েছে নগদ 20,000 টাকা দিয়ে, নগদ হলো 20,000। আর অন অ্যাকাউন্টের বাংলা অর্থ বাকিতে জেনে নাও। যারা নতুন, আগে থেকে এটা জানো না, এখন থেকে জেনে নাও যে অন অ্যাকাউন্ট এটার বাংলা অর্থ হলো বাকিতে। অফিস সাপ্লাইজ ক্রয় করা হয়েছে ঠিক, তবে নগদে ক্রয়, নগদ 20,000 টাকা দিয়ে, আর এখানে বাকিতে 15,000 টাকা দিয়ে। তাহলে দুইটা কথা, একটা হলো নগদ টাকা দেওয়া হয়েছে, আরেকটা টাকা বাকি রয়ে গেছে। এই নগদ এবং বাকি দুইটা দিয়েই কিন্তু অফিস সাপ্লাইজ ক্রয় করা হয়েছে। তার মানে যে কোনো একটা সম্পদ ক্রয় করা হয়েছে নিশ্চয়ই। সাপ্লাইজ তো সম্পদ, আমরা বেসিক ক্লাসে জেনেছি। সাপ্লাই যেহেতু ক্রয় করা হয়েছে, অবশ্যই সম্পদটা ডেবিট। যেমন সাপ্লাইজ তুমি এখানে ডেবিট করবে। এই অঙ্কটা একটু ভালো করে বোঝাই। সাপ্লাইজ ডেবিট করে টাকার পরিমাণটা তুমি কত লিখবে? তুমি যে সাপ্লাইজ ক্রয় করেছো, শুধুমাত্র নগদ টাকাটাই কি আসবে, নাকি নগদ এবং পাওনাদারের টাকা সব মিলিয়ে আসবে? দুইটা মিলিয়ে আসবে। সাপ্লাইজ ডেবিট 20 এবং 15, 35,000 টাকা। আচ্ছা, দেখো চিন্তা করে, নগদ নিয়ে চিন্তা করে দেখো, নগদ কিন্তু চলে গেছে। সুতরাং নগদ চলে গেলে আমরা জানি ক্যাশটা ক্রেডিট। টাকার পরিমাণ কিন্তু 20,000, কিন্তু বাকি যে টাকাটা সাপ্লাইজ আমি ক্রয় করেছি 15,000 টাকা বাকি, নগদ আজকে দেই নাই, ভবিষ্যতে কিন্তু নগদ টাকা দিতেই হবে। সেই ক্ষেত্রে পাওনাদারের সৃষ্টি হয়েছে, সুতরাং অ্যাকাউন্ট পেবল আমরা ক্রেডিট লিখব 15,000। সম্পদ ক্রয় করা হয়েছে, সম্পদটা ডেবিট, নগদ এবং বাকি দুইটা মিলিয়েই তো সম্পদ ক্রয় করা হয়েছে, তার মানে সম্পদের টাকার গড়ে টোটাল টাকাটাই আসবে। নগদ চলে গেছে, ক্যাশ ক্রেডিট 20,000 টাকা, ওকে। আর পাওনাদারের সৃষ্টি হয়েছে, একদিন কিন্তু নগদ যাবে, আপাতত পাওনাদারের সৃষ্টি হয়েছে, তাই অ্যাকাউন্ট পেবল ক্রেডিট 15,000 টাকা। তো এটা বসিয়ে দাও। 10 তারিখ, অফিস সাপ্লাইজ ডেবিট, ক্যাশ নগদ চলে গেছে, ক্রেডিট 20,000, অ্যাকাউন্ট পেবল ক্রেডিট 15,000। বুঝতে পারছো কিনা কমেন্ট করে জানাও।
এই জায়গায় আছে 15 তারিখ, সার্ভিস প্রোভাইডেড, প্রোভাইডেড মানে প্রদান, সেবা প্রদান, অন অ্যাকাউন্ট, অন অ্যাকাউন্ট মানে বাকিতে, সেবা প্রদান করা হয়েছে বাকিতে 40,000 টাকা। তো বাকিতে সেবা প্রদান করলে, সাধারণত সেবা প্রদান করলে নগদ পাওয়ার কথা, যেরকম একটু আগে আমরা একটা লেনদেন দেখেছি, লেনদেনটা ছিল এই যে 2 তারিখ, সেবা প্রদান করে নগদ প্রাপ্তি। নগদ পেলে অবশ্যই নগদান ডেবিট করতাম এখানে, কিন্তু এই যে সার্ভিস প্রোভাইডেড, সেবা প্রদান অন অ্যাকাউন্ট মানে তো বাকিতে, একটু আগে জানলাম, বাকিতে সেবা প্রদান করার কারণে নগদটা কিন্তু পাই নাই। এর মানে এই না যে নগদ পাবো না, নগদ অবশ্যই পাবো, একদিন না একদিন নগদ পাবো, কিন্তু আপাতত দেনাদারের সৃষ্টি হয়ে গেল। তো যার কাছ থেকে নগদ পাবো সে কি দেনাদার নয়? ওইভাবে চিন্তা করে তোমাকে জাবেদা দাখিলা নির্ণয় করতে হবে। আর একটা কথা আমি বলেছিলাম একটু আগে, যে সেবামূলক প্রতিষ্ঠানের জন্য সেবা প্রদান থাকলেই সার্ভিস রেভিনিউ ক্রেডিট, উৎপাদনমূলক প্রতিষ্ঠানের জন্য বিক্রয় থাকলেই সেলস ক্রেডিট। তাহলে এটা যেহেতু সেবামূলক প্রতিষ্ঠান, সার্ভিস প্রোভাইডেড, সুতরাং সার্ভিস রেভিনিউ ক্রেডিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট, ওইটা বসিয়ে দাও। অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট সার্ভিস রেভিনিউ ক্রেডিট, টাকার পরিমাণটা এখানে বসানো হলো, এই তো হয়ে গেল। 20 তারিখ, পেইড টু অ্যাকাউন্ট পেবল টাকা 10,000, পেইড মানে পরিশোধ, অ্যাকাউন্ট পেবল মানে পাওনাদার, পাওনাদারকে পরিশোধ 10,000 টাকা। চিন্তা করে দেখো, পাওনাদারকে পরিশোধ করার কারণে নগদ চলে গেছে, এই জন্য ক্যাশ ক্রেডিট, আর পাওনাদার পেয়েছে তাই অ্যাকাউন্ট পেবল ডেবিট। নগদ চলে যাওয়ার কারণে ক্যাশটা ক্রেডিট, আর পাওনাদার পেয়েছে তাই অ্যাকাউন্ট পেবলটা ডেবিট। ওইভাবে চিন্তা করে লিখতে পারো, নগদ চলে গেছে তাই ক্যাশ ক্রেডিট, অ্যাকাউন্টস পেবল ডেবিট। পেইড স্যালারিজ টু এমপ্লয়িজ টাকা 30,000, কর্মচারীর বেতন পরিশোধ 30,000 টাকা। এগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় পার্ট বিতে থাকবে, এ জাতীয় ম্যাথ, কোনো কিছু অবহেলা করা চলবে না। এই যে ভালোভাবে ফার্স্ট ইয়ারের ক্লাসগুলো করে যাচ্ছ, সেকেন্ড ইয়ারে যারা আমার ক্লাসগুলো দেখবে পুনরায়, দেখবেন যে একেবারে সহজ মনে হচ্ছে, আর এগুলো এখন থেকে না জানলে কঠিন মনে হবে, খুবই কঠিন মনে হবে। পেইড স্যালারি টু এমপ্লয়িজ টাকা 30,000, কর্মচারীর বেতন পরিশোধ 30,000 টাকা। তো কর্মচারী বেতন পরিশোধ করলে নগদ কিন্তু চলে যায়, এই জন্য ক্যাশ ক্রেডিট, আর স্যালারি বেতন পরিশোধ করে নগদ গেছে তাই স্যালারিটা ডেবিট। তো আমরা এটা লিখবো 25 তারিখ, স্যালারি এক্সপেন্স ডেবিট, ক্যাশ ক্রেডিট। 31 তারিখ, রিসিভড ক্যাশ ফ্রম অ্যাকাউন্ট রিসিভেবল, রিসিভ মানে প্রাপ্তি, ক্যাশ মানে নগদ, ফ্রম মানে থেকে, অ্যাকাউন্ট রিসিভেবল মানে দেনাদার, দেনাদারের কাছ থেকে নগদ প্রাপ্তি 35,000 টাকা। তো দেনাদারের কাছ থেকে যদি নগদ পাই, এই ক্ষেত্রে নগদ পেয়েছি, সুতরাং ক্যাশ তো অবশ্যই ডেবিট, ক্যাশ ডেবিট দেনাদার দিয়েছে, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট, এই তো। 31 তারিখ, ক্যাশ ডেবিট 35,000 টাকা, তারপর অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট 35,000 টাকা। তো লেখাগুলো এখানে স্পষ্ট দেখার কথা। তুমি একটা কাজ করো, ক্লাসটা একেবারে ফুল স্ক্রিন করে দেখো যাতে স্পষ্ট দেখা যায়, ফুল স্ক্রিন করে দেখলে পরিষ্কার দেখা যাবে। তোমার নেটওয়ার্কে হয়তো সমস্যা। আচ্ছা, তাহলে আমি 2 নম্বর অঙ্কটায় যাচ্ছি। এই যে 2 নম্বর যে অঙ্কটা, এটা প্রত্যেকটা অঙ্কই জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিগত বছরের পরীক্ষায় আসছিল। তো আমি বোর্ডের প্রশ্ন এবং বইয়ের প্রশ্ন সম্মিলিত করে সবগুলা নিয়ম তোমাদের শিখিয়ে দিচ্ছি, এমন কোনো নিয়ম নেই যেটা আমার ক্লাসের মধ্যে নেই, পরীক্ষায় যাই আসুক ওইটাই পারবে। তাহলে প্রবলেম 2, অলিভি ওনার অফ আকাঙ্ক্ষা ফুড লিমিটেড খুলনা এট দি ফলোয়িং ট্রানজ্যাকশন। তো নিচে লেনদেন দেওয়া আছে, এরকম লেনদেন দেওয়া থাকবে, আর রিকোয়ারমেন্ট বলা হয়েছে জার্নালাইজ ইচ ট্রানজ্যাকশন ইন দ্য বুক অফ আকাঙ্ক্ষা ফুড লিমিটেড। আকাঙ্ক্ষা ফুড লিমিটেডের বইয়ের মধ্যে জাবেদা দাখিলা দেওয়ার জন্য। তো এই অঙ্কটা পার্ট বি এর জন্য। তো কি আছে আমরা দেখি। অলিভি ইনভেস্টেড টাকা 2,000 ইন দ্য বিজনেস, ইনভেস্টেড মানে বিনিয়োগ। অলিভি ব্যবসায়ের মধ্যে 2,000 টাকা বিনিয়োগ করেছেন। তোমরা চিন্তা করে দেখবেন, যেহেতু আগে অঙ্কের সমাধান করেছো, বেসিক ক্লাসগুলো দেখেছো, নগদ এসেছে ক্যাশ ডেবিট, আর যেহেতু বিনিয়োগ করেছেন তো এটা মূলধন হিসাবে এসেছে ক্যাপিটাল ক্রেডিট, ক্যাশ ডেবিট ক্যাপিটাল ক্রেডিট। তো আশা করবো এটার আর ব্যাখ্যার কোনো প্রয়োজন নেই।
2024 জানুয়ারি 1। আর টেবিলটা তো এইভাবে অঙ্কন করে নেবেন সবসময় ডেট। এখানে অ্যাকাউন্ট টাইটেলস অ্যান্ড এক্সপ্লেনেশন বা ডিটেলস ওইটাও দিতে পারেন, ডিটেলস ওইটাও লিখে দিতে পারেন। রেফারেন্স ডেবিট টাকা ক্রেডিট টাকা সবসময়। নগদ এসেছে তাই ক্যাশ ডেবিট 2000 টাকা। মূলধন হিসাবে আনা হয়েছে তাই ক্যাপিটাল ক্রেডিট। আর ব্যাখ্যাটা দেওয়ার জন্য লেনদেনটা যা সম্পর্কিত ওই কথাটাই শুধু লিখবেন। টু রেকর্ড বলে এটা যেহেতু বিনিয়োগ করা হয়েছে ইনভেস্টেড ক্যাশ এজ ক্যাপিটাল, নগদ বিনিয়োগ করা হয়েছে মূলধন হিসাবে। তো এটা গেল। তারপরে 10 তারিখ পেইড মানে পরিশোধ, অফিস রেন্ট অফিসের ভাড়া পরিশোধ 1100 টাকা। অফিসের ভাড়া পরিশোধ 1100 টাকা। নগদ কিন্তু চলে গেছে অফিসের ভাড়া পরিশোধ করে। ক্যাশটা ক্রেডিট, অফিস রেন্ট এক্সপেন্সটা হয়ে যাবে ডেবিট। নগদ চলে গেছে এই জন্য ক্যাশ ক্রেডিট। আর নগদ চলে গেছে অফিসের ভাড়া দিয়ে, তো এটা তো ব্যয়, যে কোনো ব্যয় এমনিতে ডেবিট হয় আমরা জানি, তাই অফিস রেন্ট এক্সপেন্সটা ডেবিট। 10 তারিখ অফিস রেন্ট এক্সপেন্স ডেবিট, ক্যাশ ক্রেডিট, টাকাটা লিখে দাও। টু রেকর্ড বলে অফিস রেন্ট এক্সপেন্স ওইটা সম্পর্কিত টু রেকর্ড বলে লিখে দিলেই হয়ে যাচ্ছে, ব্যাখ্যা এখানে কোনো কঠিন বিষয় না। 17 তারিখ পারফর্মড কনসাল্টিং সার্ভিস অ্যান্ড বিল্ড এ ক্লায়েন্ট টাকা 4000। কত ধরনের যে সেবা প্রদান বা সেবামূলক প্রতিষ্ঠান আছে, অনেক ধরনের আছে। যেমন একটা সেবা প্রতিষ্ঠান আছে কনসাল্টিং সার্ভিস মানে পরামর্শ সেবা দিয়ে থাকে, ব্যবস্থাপনা সেবা দিয়ে থাকে, এরকম কিছু প্রতিষ্ঠান আছে। তো কনসাল্টিং সার্ভিস মানে পরামর্শ সেবা ধরে নাও, যে পরামর্শ সেবা দেওয়া হয়েছে অ্যান্ড বিল্ড এ ক্লায়েন্ট টাকা 4000, এবং বিল লেখা হয়েছে ওই ক্লায়েন্টের নামে 4000 টাকা। বিলটা কখন লেখা হয়? যখন কারো কাছে বাকিতে ক্রয় বিক্রয় হয় তখনই বিলটা লেখা হয়। তো এখানে সেবা প্রদান করা হয়েছে, এটা সেবামূলক প্রতিষ্ঠান। তো সেবা প্রদান করা হয়েছে, ক্লায়েন্টের নামে বিল লেখা হয়েছে। সেবা প্রদান করে সাধারণত নগদ পাওয়ার কথা, এখানে পাওয়া হয় নাই। আপাতত দেনাদারের সৃষ্টি হয়েছে, অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট। আর যেহেতু এটা সেবা প্রদান সুতরাং আর কোনো কথা নেই, সার্ভিস রেভিনিউ ক্রেডিট, টাকার পরিমাণ 4000। 17 তারিখ অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট 4000, সার্ভিস রেভিনিউ ক্রেডিট 4000। 30 তারিখ অলিভি উইথড্রিউ টাকা 1000 ক্যাশ ফর পার্সোনাল পারপোজ, ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন করেছে 1000 টাকা। উত্তোলন মানে টাকা তোলা, উত্তোলন মানে নিজের ব্যবসা থেকে টাকা তোলা। ব্যবসা থেকে টাকা তুলেছে 1000 টাকা। তো ব্যবসা থেকে টাকা তুললে ব্যবসা থেকে নগদ কিন্তু যাবে। ওই যে তোমাদেরকে এতক্ষণ যাবৎ বলতেছি যে নগদ আসলে নগদান ডেবিট, নগদ চলে গেলে নগদান ক্রেডিট। নগদটা আসলে কোথায় থেকে যাবে? নগদ কিন্তু ব্যবসা থেকে যাবে, তোমার ব্যক্তিগত পকেট থেকে নয় কিন্তু। তো এই জন্য যেহেতু ব্যবসা থেকে যাবে 1000 টাকা উত্তোলন করলে ক্যাশ অবশ্যই ক্রেডিট। আর নগদ চলে গেছে উত্তোলন করার মাধ্যমে, আমরা ড্রয়িংসটা ডেবিট লিখে দিব। উত্তোলনের ইংরেজি কি? ড্রয়িংস। 30 তারিখ ড্রয়িং ডেবিট ক্যাশ ক্রেডিট। আশা করব এই অঙ্কটার মধ্যে কারো কোনো প্রবলেম নেই। ওকে, এটা গেল। তো যারা মনে করতেছো আমার লাইভ ক্লাসগুলো দেখে তোমাদের উপকার হচ্ছে, বা এর আগেও তোমাদের রেকর্ডেড ক্লাস দিয়েছি সম্পূর্ণ বইয়ের, তো তোমাদের কাছে দাবি থাকবে তোমাদের পরিচিত বন্ধুবান্ধব যারা আছে তাদেরকে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিবে, তারাও যাতে আমার কোর্সে ভর্তি হয়ে তোমাদের মতো ক্লাসগুলো দেখতে পারে। এখন আমি আসছি 3 নম্বর অঙ্কের মধ্যে। ডিউরিং দি ফার্স্ট মান্থ অফ মে অপারেশনস অফ রফিক্স বিজনেস দি ফলোয়িং ট্রানজ্যাকশন অকার্ড। যে প্রথম মাসে মানে মে মাসে রফিক্স বিজনেসের নিচের লেনদেনগুলো সংঘটিত হয়েছে। তো ইনস্ট্রাকশন আমাদের করণীয় জার্নালাইজ দ্য ট্রানজ্যাকশন। তাহলে আজকের ক্লাসে পার্ট বি এর 3টা গুরুত্বপূর্ণ ম্যাথ যে তোমাদেরকে বুঝিয়ে দিলাম। এখন 100% একটা ম্যাথ তোমাদের পরীক্ষায় কমন থাকবে। এটার মানে হলো এই যে নিয়মকানুন তোমাদের বুঝিয়ে দিয়েছি, কোনটার জাবেদা দেখিলে কীরকম, এখন পরীক্ষায় যেটাই আসুক ওইটাই পারবেন। তারপর তো পার্ট সি এর জন্য আমরা আরও ইম্পর্টেন্ট অঙ্কের সমাধান করব জাবেদা থেকে, আরও 2টা ক্লাস হবে জাবেদা থেকে। তারপরে আমি ধাপে ধাপে অন্যান্য অঙ্কগুলো নিয়ে আসব। 1 তারিখ রফিক ইনভেস্টেড টাকা 15,000 ক্যাশ। রফিক বিনিয়োগ করেছে 15,000 টাকা নগদ। তো এটা জাবেদা দেখলে সবাই জানো,
ক্যাশ ডেবিট ক্যাপিটাল ক্রেডিট এটার ব্যাখ্যা আর আমি করলাম না। তো এটা আমি একটু বড় করে দেখাই। মে মাসের 1 তারিখ ক্যাশ ডেবিট 15,000, ক্যাপিটাল ক্রেডিট 15,000। 2 তারিখ হায়ার্ড এ সেক্রেটারি এট এ স্যালারি অফ টাকা 500 পার মান্থ। প্রতি মাসে 500 টাকা, প্রতি মাসে 500 টাকা দিয়ে একজন সেক্রেটারি হায়ার্ড করা হয়েছে, মানে নিয়োগ দেওয়া হয়েছে বা ঠিক করা হয়েছে। এখন পর্যন্ত ওই সেক্রেটারির বেতন কিন্তু দেওয়া হয় নাই। আমি তোমাদেরকে এটা বুঝিয়ে বলি। হায়ার্ড মানে নিয়োগ দেওয়া হয়েছে, ঠিক করা হয়েছে। একটা লেনদেন বা জাবেদা দাখিলা নির্ণয় করার জন্য এটার কিছু শর্ত থাকতে হবে, যেমন আর্থিক পরিবর্তন হতে হবে, দুইটা পক্ষ থাকতে হবে, দায়ের সৃষ্টি হতে হবে, তখনই এটাকে লেনদেন বলা হবে। এই যে বলা হয়েছে হায়ার্ড এ সেক্রেটারি, একজন সেক্রেটারি নিয়োগ দেওয়া হয়েছে, তো নিয়োগ দেওয়া হয়েছে, এটা কি কোনো লেনদেন হলো? এখন পর্যন্ত তো টাকা এখানে দেওয়া হয় নাই। তো এই ধরনের কিছু লেনদেন দিয়ে তোমাদেরকে পরীক্ষা করবে যে তোমরা এটা জাবেদা দাখিলা ভুল করে দিয়ে দাও কিনা। তখন যেহেতু কোনো আর্থিক পরিবর্তন হয় নাই, উভয় পক্ষ সৃষ্টি হয় নাই, কোনো দায়ের সৃষ্টি হয় নাই, উভয় পক্ষ সৃষ্টি হয় নাই, এটার মানে হলো যে উভয় পক্ষের মধ্যে কোনো দায় দেনার সৃষ্টি হয় নাই, শুধুমাত্র নিয়োগ দেওয়া হয়েছে, কোনো টাকারও পরিবর্তন হয় নাই। এমন না যে এক পক্ষ টাকা পাবে, শুধুমাত্র নিয়োগ দেওয়া হয়েছে। সুতরাং এটা কোনো লেনদেন নয়। তোমরা 2 নম্বর নো এন্ট্রি এইভাবে লিখে দেবে, নো এন্ট্রি, এটা কোনো লেনদেন নয়। এরকম দিয়ে তোমাদের পরীক্ষা করবে। 3 তারিখ পারচেজ টাকা 750 অফ সাপ্লাইজ অন অ্যাকাউন্ট ফ্রম রেড সাপ্লাই কোম্পানি। 750 টাকার সাপ্লাইজ ক্রয় করা হয়েছে অন অ্যাকাউন্ট মানে বাকিতে। 750 টাকার সাপ্লাইজ ক্রয় করা হয়েছে অন অ্যাকাউন্ট মানে বাকিতে, ফ্রম মানে থেকে, রেড সাপ্লাই কোম্পানি, কোম্পানির নাম রেড সাপ্লাই কোম্পানি। তো রেড সাপ্লাই কোম্পানি থেকে 750 টাকার সাপ্লাইজ বাকিতে ক্রয় করা হয়েছে। বাকিতে যেহেতু ক্রয় করা হয়েছে, এই জায়গায় সম্পদ ক্রয় করা হয়েছে, সম্পদটা ডেবিট, সাপ্লাইজটা ডেবিট। নগদ চলে যাওয়ার কথা, নগদ কিন্তু চলে যায় নাই। কেন? কারণ বাকিতে তা আপাতত পাওনাদারের সৃষ্টি হয়েছে, নগদ তো একদিন যাবে। সুতরাং আমি সাপ্লাইজ ডেবিট করব। সম্পদ ক্রয় করা হয়েছে, কোনো কথা নেই, অবশ্যই সম্পদটা ডেবিট, সাপ্লাইজ ডেবিট। যেহেতু বাকিতে ক্রয় করেছি, নগদ তো যায় নাই, কিন্তু একদিন নগদ যাবে, আপাতত পাওনাদারের সৃষ্টি হয়েছে। তাহলে সাপ্লাইজ ডেবিট, অ্যাকাউন্ট পেবল ক্রেডিট, টাকার পরিমাণ 750। 3 তারিখ সাপ্লাইজ ডেবিট, অ্যাকাউন্টস পেবল ক্রেডিট, টাকার পরিমাণ 750। 11 তারিখ কমপ্লিটেড অ্যান অ্যাসাইনমেন্ট। অ্যাসাইনমেন্ট মানে ধরে নিতে পারো একটি কাজ, একটি কাজ শেষ করা হয়েছে। অ্যান্ড বিল ক্লায়েন্ট, ক্লায়েন্টের নামে বিল করা হয়েছে 550 ফর সার্ভিস রেন্ডার্ড, সেবা প্রদান করে, সেবা প্রদান করে একজন এই ক্লায়েন্টের নামে বিল করা হয়েছে, মানে কাজটা কমপ্লিট করা হয়েছে, সেবা প্রদানের একটা কাজ, ক্লায়েন্টের নামে 550 টাকা বিল করা হয়েছে। তো যেহেতু সেবা প্রদান করা হয়েছে, আবার বিলও লেখা হয়েছে, তার মানে নগদে পাওয়া হয় নাই, এটা বাকিতে লেনদেনটা হয়েছে। তো নগদ একদিন পাওয়া যাবে, আপাতত দেনাদারের সৃষ্টি হলো, তাই অ্যাকাউন্ট রিসিভেবলটা আমি ডেবিট করব। আর এটা যেহেতু সেবা প্রদান, আর কোনো কথা নেই, সার্ভিস রেভিনিউটা ক্রেডিট হয়ে যাবে। 11 তারিখ অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট 550, সার্ভিস রেভিনিউ ক্রেডিট 550। এই হলো উত্তরটা। 12 তারিখ রিসিভ টাকা 1750 অ্যাডভান্সড, অ্যাডভান্সড মানে অগ্রিম, রিসিভ মানে প্রাপ্তি, অগ্রিম 1750 টাকা প্রাপ্তি অন এ ম্যানেজমেন্ট কনসাল্টিং এনগেজমেন্ট, ব্যবস্থাপনা পরামর্শ প্রবৃত্তির জন্য, মানে এটা একটা সেবা, সেবা প্রদানের জন্য। ম্যানেজমেন্ট কনসাল্টিং এনগেজমেন্ট, ব্যবস্থাপনা পরামর্শ এনগেজমেন্ট বা প্রবৃত্তির জন্য অগ্রিম 1750 টাকা প্রাপ্তি। এখন বেসিক ক্লাসে তোমাদেরকে আমি বলেছিলাম, তোমাদের মনে আছে কি না, যে আমি বিক্রি করব পরের মাসে, যার কাছে বিক্রি করব উনি আজকে আমাকে বিক্রির টাকাটা দিয়ে দিলেন, কিন্তু যতক্ষণ না আমি ওনার কাছে বিক্রি করতেছি, ততক্ষণ যাবৎ, যতক্ষণ না আমি ওনার কাছে বিক্রি করতেছি, ততক্ষণ যাবৎ আমি ওনার কাছে দায়বদ্ধ। এই ব্যাপারটাকে কি বলে তোমরা আমাকে একটু কমেন্টে জানাও,
দেখি এটা কারা কারা পারেন। অথবা কোনো একজন ব্যক্তির কাছে ধরে নাও যে আজকে সেবা প্রদানের টাকা পেয়ে গেলাম, সেবা প্রদান করব, ধরে নাও লন্ড্রি সার্ভিস, লন্ড্রি সেবা প্রদান করব আমি আগামী মাসে, কিন্তু ওই ব্যক্তি ওই সেবা প্রদানের টাকাটা আমাকে আজকে দিয়ে দিলেন, কিন্তু যতক্ষণ না আমি লন্ড্রি সেবা প্রদান করতেছি ততক্ষণ যাবৎ ওই ব্যক্তির কাছে আমি দায়বদ্ধ। এই ব্যাপারটাকে আসলে কি বলে, এটা তোমরা আমাকে একটু কমেন্ট করে জানাও। তারপরে একটু ব্যাখ্যা আমি এখানে করে নিচ্ছি। যেমন রিসিভ টাকা 1750 অ্যাডভান্স, রিসিভ টাকা 1750 অ্যাডভান্স, অ্যাডভান্স অগ্রিম 1750 প্রাপ্তি, অগ্রিম 1750 টাকা প্রাপ্তি। এটা দেখেই তোমরা বুঝে যাচ্ছ যে এটা তো নগদ পাওয়া হয়েছে। তো নগদ পাওয়া হয়েছে, অবশ্যই তুমি ক্যাশ ডেবিট করবে, এখানে আর কোনো কথা নেই, ক্যাশটা ডেবিট। নগদ পেয়েছো, অবশ্যই ক্যাশ ডেবিট। আর যেটা তোমাদেরকে আমি প্রশ্ন করলাম যে সেবা প্রদান করব পরের মাসে বা বিক্রি করব পরের মাসে, অগ্রিম আমি টাকাটা পেয়ে গেছি, এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় আনআর্নড রেভিনিউ। মনে আছে? আনআর্নড রেভিনিউ বা অনুপার্জিত আয়। এই আনআর্নড রেভিনিউ বা অনুপার্জিত আয় তখন হয়ে যাবে ক্রেডিট। আমি নগদ পেয়েছি, অবশ্যই নগদান ডেবিট, কিন্তু এখনো সেবা প্রদান করি নাই যে আমি সার্ভিস রেভিনিউটা ক্রেডিট লিখব, এই জন্য আনআর্নড রেভিনিউ হয়ে যাবে এখানে ক্রেডিট। সুতরাং মোহাম্মদ শরীফুল ইসলাম মিনহাজ সঠিক উত্তর দিয়েছেন। ওকে, 12 তারিখ ক্যাশ ডেবিট 1750, আনআর্নড রেভিনিউ ক্রেডিট 1750। তো উত্তরটা হয়ে গেল। আর শরীফুল ইসলাম আরেকটা প্রশ্ন করেছেন, 11 নম্বর যে বাকিতে সেটা বুঝবো কিভাবে? সেটা বুঝবেন, ওই যে বিল্ড ক্লায়েন্ট, বিল লেখা হয়েছে, যাদের কাছে বাকিতে লেনদেন হয় তাদের নামেই মূলত বিলটা লেখা হয়, ওইটা দেখে তুমি বুঝবে এটা বাকিতে। সহজ উত্তর। তারপরে 31 তারিখ পেইড 40% অফ ব্যালেন্স ডিউ রিড সাপ্লাই কোম্পানি। এখন রিড সাপ্লাই কোম্পানি নিয়ে এখানে কি আছে সেটা জানার প্রয়োজন আছে, চলো আমরা একটু খুঁজে নেই। পেইড মানে পরিশোধ, 40% টাকা পরিশোধ করা হয়েছে ব্যালেন্স ডিউ রিড সাপ্লাই কোম্পানি, যেটা রিড সাপ্লাই কোম্পানির পাওনা ছিল। রিড সাপ্লাই কোম্পানি নিয়ে 3 তারিখে আছে পারচেজ টাকা 750 অফ সাপ্লাইজ অন অ্যাকাউন্ট ফ্রম রিড সাপ্লাই কোম্পানি। রিড সাপ্লাই কোম্পানি থেকে 750 টাকার সাপ্লাইজ ক্রয় করা হয়েছিল অন অ্যাকাউন্ট মানে বাকিতে, তার মানে রিড সাপ্লাই কোম্পানি 750 টাকা পাবে। ওকে, এই 750 টাকার 40% টাকা, 750-এর 40% টাকা তুমি এখানে পাবে 300 টাকা। ওই 300 টাকা এখন পরিশোধ করে দেওয়া হয়েছে। তো নগদ নিয়ে চিন্তা করো, নগদ নিয়ে চিন্তা করলে দেখবে নগদটা চলে গেছে, সুতরাং এখানে অবশ্যই তুমি ক্যাশ ক্রেডিট করবে, নগদ চলে যাওয়ার কারণে ক্যাশটা ক্রেডিট। আর যেহেতু পাওনাদারের টাকা পরিশোধ করে দিয়েছো, রিড সাপ্লাই কোম্পানি এটা হলো পাওনাদার, এটা হলো পাওনাদার, তো পাওনাদারের টাকাটা পরিশোধ করে দিয়েছো, ক্যাশ যদি ক্রেডিট হয় তাহলে অ্যাকাউন্টস পেবল ডেবিট। এখন ওই যে 3 তারিখে, এখানে একটু লক্ষ্য করো, 3 তারিখে সেবা প্রদান করার কারণে পাওনাদার সৃষ্টি হয়েছিল 750 টাকা। এখন ওই পাওনাদারের 750 টাকার মধ্য থেকে 300 টাকা তুমি পরিশোধ করে দিয়ে দিচ্ছ। আগে পাওনাদার ছিল ক্রেডিট, টাকা যেহেতু পরিশোধ করে দিচ্ছ তাহলে তো এটা ডেবিটই হবে, অ্যাকাউন্টস পেবল ডেবিট। আমার কথা হলো নগদ চলে গেছে ক্যাশ ক্রেডিট 300 টাকা, আর নগদ চলে গেছে পাওনাদারকে পরিশোধ করে, তাই অ্যাকাউন্ট পেবলটা ডেবিট হয়ে যাবে 750-এর 40% ওই 300 টাকাই। তো এই হচ্ছে আমাদের অঙ্কের সমাধান। তাহলে আমরা আজকের ক্লাসে গুরুত্বপূর্ণ দেখে 3টা অঙ্কের সমাধান করলাম। পরবর্তী 2টা ক্লাসে আমরা ইম্পর্টেন্ট আরও 2টা ম্যাথ সমাধান করব। তো এই ক্লাসটা রেকর্ডেড থাকবে, তোমাদের গুগল ড্রাইভেও আমি দিয়ে দিব, তারপরে গ্রুপেও দেওয়া থাকবে, প্রাইভেট গ্রুপে দেওয়া থাকবে। তো সবাই বুঝতে পারছো কি না একটু কমেন্টে জানিয়ে দাও।
আমরা আপাতত আসছি এই জার্নালে, ধারাবাহিক ক্লাসগুলোর মধ্যে আমরা বাকিগুলো শেষ করব। এটা আমি গ্রুপে জানাবো, পরবর্তী ক্লাস কবে গ্রুপে জানাবো, ক্লাসগুলো যখন তখন হবে। তো তোমরা সবসময় গ্রুপে অ্যাক্টিভ থাকবে, ক্লাস যখন তখন হতে পারে। এমনও হতে পারে একদিনে 2বার ক্লাস নিব যে কোনো একটা বইয়ের, এরকমও হতে পারে। তাহলে আজকের এই ক্লাসটা এই পর্যন্তই থাক।